পড়ছিলাম দুজনে, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা ৩। সাইয়ারার মনে হচ্ছে জাওয়াদ একদৃষ্টে তার দিকেই তাকিয়ে আছে। সেও কোনো রকম সংকোচ বা দ্বিধা ছাড়াই চোখ তুলে সোজা তাকালো জাওয়াদের দিকে। জাওয়াদের পুরো চেহারা গভীর গাম্ভীর্যতায় ঢাকা। সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে মিলিয়ে যাচ্ছে তার মুখের সামনে। জাওয়াদের দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ, ধারালো, তবে তার চেয়েও বেশি গম্ভীর। সে অচেনা অন্তরাল দৃষ্টির মুখোমুখি হতেই সাইয়ারার বুকের ভেতরটা আচমকা কেঁপে উঠল। দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো তার হৃদস্পন্দন। জাওয়াদের দৃষ্টির গভীরতা সহ্য করতে না পেরে দ্রুত চোখ সরিয়ে নিল সে। কিন্তু জাওয়াদের দৃষ্টি সরালো না। সে আগের মতোই তাকিয়ে রইল সাইয়ারার মুখের দিকে। সাইয়ারা নিজেকে সামলে কটমট করে আবার তাকালো জাওয়াদের দিকে। এগিয়ে এসে জাওয়াদের একদম মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই নোংরা ধোঁয়া আমার অসহ্য লাগছে, বন্ধ করুন এটা। জাওয়াদ তার কথায় বিন্দুমাত্র বিচলিত হলো না। ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটিয়ে আবার এক টান দিল সিগারেটে। তারপর ধোঁয়া ছেড়ে দিয়ে হুইল চেয়ারের হাতলে ভর দিয়ে সিনা টান টান করে কর্কশ গলায় বলল, অসহ্য লাগলে দরজা খোলাই আছে। ওই যে, এই রুমে থাকলে আমার নিয়মেই থাকতে হবে। বলে ইলেকট্রিক হুইল চেয়ারটা ঘুরিয়ে বারান্দার দিকে এগিয়ে আবার বলল, রুমে ফিরে এসে সোফার উপরে শাড়ি আর রুমের মাঝখানে সুটকেস যেন না দেখি। খ্যাপাটে দৃষ্টিতে জাওয়াদের দিকে তাকিয়ে রইল সাইয়ারা, তবে মুখে আর কিছু বলল না। তার বলতে ইচ্ছে হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে। প্রায় ২০ মিনিট পর রুমে প্রবেশ করলো জামিল শিকদারের ছোট মেয়ে জেসমিন। সে ক্লাস 6-এ পড়ে। জাওয়াদের রুমের কোথাও দেখতে না পেয়ে সাইয়ারাকে বলল, ভাইয়া কোথায়? সাইয়ারা বারান্দার দিকে ইশারা করে থমথমে গলায় বলল, বারান্দায়। খাওয়ার জন্য তোমাদের দুজনকে যেতে বলল বড় আব্বু, দ্রুত আসো। বলেই জেসমিন চলে যেতে নিয়েছিল, কিন্তু সাইয়ারা তাকে থামিয়ে দিয়ে আগের ভাব বজায় রেখে বলল, তোমার ভাইয়াকে তুমিই বলে যাও। জেসমিন কিছুক্ষণ সাইয়ারার মুখের দিকে তাকিয়ে থেকে বারান্দায় এসে দাঁড়ালো। জাওয়াদ বাইরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উঠাচ্ছে। ভাইয়া? খাওয়ার জন্য দ্রুত যেতে বলল বড় আব্বু। যা, আসছি। জেসমিন চলে গেল। জাওয়াদ সিগারেট শেষ করে রুমে ফিরে এলো। শাড়ি আর সুটকেস এখনো আগের জায়গায় রয়েছে। সাইয়ারা বিছানায় বসে আছে পা দুটো ঝুলিয়ে। জাওয়াদ দাঁতে দাঁত চেপে বলল, এগুলো এখান থেকে সরাতে বলেছি। সরিয়ে রাখবো কোথায়? এত বড় একটা ওয়ার্ড্রোব রয়েছে, চোখে পড়ছে না? কথা বলল না সাইয়ারা। জাওয়াদ হুইল চেয়ার নিয়ে ওয়ার্ড্রোবের কাছে এগিয়ে এসে ভেতর থেকে কালো রঙের একটা টি শার্ট বের করে গায়ে জড়ালো। তারপর বেরিয়ে গেল রুম থেকে। এখন ঘড়িতে সময় সকাল 10টা। জাওয়াদের বাড়িতে মানুষের আনাগোনা বাড়ছে ধীরে ধীরে। জাওয়াদ সেই যে সকালে রুম থেকে বেরিয়েছে এখনও আসেনি, আর সাইয়ারাও আর রুম থেকে বের হয়নি। সে খাবার খেতে না যাওয়ায় তার খাবার রুমে দিয়ে গিয়েছিল। বহু কষ্টে একটা রুটি খেয়েছিল সে। গলা দিয়ে এই খাবার নামতেই চাইছিল না, পানি দিয়ে গিলে গিলে খেয়েছে। রুমে আবারও প্রবেশ ঘটল জেসমিনের। তার হাতে দুটো শপিং ব্যাগ। জেসমিনের পেছন পেছন প্রবেশ করলেন হোসনিয়ারা। সাইয়ারা না উঠে আগের মতোই বসে রইল বিছানায়। হোসনিয়ারা বললেন, শাড়ি পরে সুন্দর করে রেডি হও, মানুষজন আসছে তোমাকে দেখার জন্য। সাইয়ারা শুনল, তবে বলল না কিছু। তাকে নির্বিকার চিত্তে বসে থাকতে দেখে হোসনিয়ারা আবার বললেন, জেদ ধরে বসে থেকো না, যা হবার হয়ে গেছে। এখন ভাগ্যকে মেনে নাও, দ্রুত রেডি হও। ওদিকে আমার কাজ পড়ে আছে। জেসমিন, তোর ভাবের সাহায্য লাগলে সাহায্য করিস। জেসমিন মাথা নাড়ায়। হোসনিয়ারা বেরিয়ে গেলেন ব্যস্ত পায়ে। সাইয়ারা দরজার দিকে তাকিয়ে রইল। এখন শাড়ি পরে সেজেগুজে মানুষের সামনে গিয়ে সংসেজে বসে থাকতে হবে ভেবেই রাগে তার নাকের পাটা ফুলে উঠছে। জেসমিন ব্যাগ দুটো এগিয়ে দিয়ে বলল, ভাবি ধরো, এখানে শাড়ি, ব্লাউজ আর পেটিকোট আছে। সাইয়ারা নামলো বিছানা ছেড়ে। ব্যাগ দুটো হাতে নিয়ে গজগজ করতে করতে ওয়াশরুমের দিকে এগোলো। বেলা 11টার দিকে রুমে প্রবেশ করলো জাওয়াদ। এই রুমে প্রবেশ করতে তার মন টানছে না আর। তখন ওভাবে সাইয়ারাকে দেখা তার মোটেও উচিত হয়নি। ওই দেখার পর থেকে সে এমন অস্থির হয়ে আছে, সব কিছু এলোমেলো লাগছে তার। গত রাতেও তো সাইয়ারাকে দেখার পর বেহায়ার মতন তাকিয়েছিল। তাকাবে না? টানা 10টা বছর পর হৃদয়ে রাজত্ব করা রমণীকে দেখছিল। হুইল চেয়ারের মৃদু শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সাইয়ারা। জাওয়াদ নিজেও তাকালো সাইয়ারের দিকে। চোখে চোখ পড়ল দুজনের। সাইয়ারা হালকা সেজেছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কানে দুল পড়েছে। এখন হলুদ শাড়িতে সুন্দর লাগছে তাকে। সাইয়ারা ঘাড় সোজা করল। তার গম্ভীর চেহারায় রাগ ফুটে উঠেছে আবার। কতক্ষণ পর সাইয়ারার দিক থেকে চোখ সরিয়ে নিল জানা নেই জাওয়াদের। হুইল চেয়ার নিয়ে বারান্দায় চলে এলো। তার হৃদস্পন্দন নিজের নিয়ন্ত্রণে নেই। সেটি দ্রুত ছুটে চলছে অজানা এক আবেগের টানে, যাকে সে যেয়েও নিয়ন্ত্রণে আনতে পারছে না। বুক চেয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইল জাওয়াদের, কিন্তু চোয়াল শক্ত করে সেটিকে ভেতরেই চেপে রাখল সে। চোখ দুটো শক্ত করে বুঝল। 10টা বছর
কম সময় নয়। এই দীর্ঘ সময়ে কত কিছু বদলে গেছে। তার নিজের শরীরটা পঙ্গু হয়ে হুইল চেয়ারে বন্দী হয়েছে। তার চঞ্চল মনটা রূপ নিয়েছে এক গম্ভীর রুক্ষ পাথরে। মেজাজ হয়েছে খিটখিটে। কিন্তু বদলায়নি শুধু একটা জিনিস, সাইয়ারার প্রতি তার সেই তীব্র টান, অনুভূতি। রুমে দাঁড়িয়ে থাকা সাইয়ারার কান লাল হয়ে উঠেছে রাগে। বারান্দার দিকে তাকিয়ে তার ভেতরের ক্ষোভ আরও দ্বিগুণ হলো। জোরে জোরে শ্বাস নিল নিজেকে শান্ত করার জন্য। ঠোঁটে লিপস্টিক এখন তার কাছে বিষের মতন ঠেকছে। সংসারে নিচে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই, কিন্তু না গিয়েও তো উপায় নেই। জেসমিন আবার প্রবেশ করলো রুমে। সাইয়ারার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, বাহ ভাবি, তোমাকে খুব সুন্দর লাগছে। সাইয়ারা তার দিকে তাকাতেই আবার বলল, হয়েছে না তোমার, চলো এখন। সাইয়ারা হাতে চুড়ি পরে আঁচল তুলে জেসমিনের সঙ্গে বের হলো রুম থেকে। জাওয়াদের রুমটা নিচতলায়। তার চলাচলের সুবিধার জন্য নিচে থাকার ব্যবস্থা করা হয়েছে। অ্যাক্সিডেন্টের পর উপরে তার আগের রুমটা এখনো খালি পড়ে আছে। সোফার কাছে এগিয়ে আসতেই বেশ কিছু মানুষের সম্মুখীন হলো সাইয়ারা। তাকে সোফায় বসানো হলো। গম্ভীর আর রাগের চেহারায় বসে রইল সে। এরা সবাই কাছের আত্মীয়, কয়েকজন প্রতিবেশীও আছে। সাইয়ার নজর পড়ল সামিউল শিকদারের দিকে। রাগে ঘৃণায় চোয়াল আরো শক্ত করল সে। জাওয়াদের চেয়েও এই মানুষটার উপর তার বেশি রাগ। সব হয়েছে এই বুড়োর জন্য। সামিউল শিকদার এখন আর আগের মতন নেই। লাঠি ছাড়া হাঁটতে পারেন না, চশমা ছাড়া চোখে দেখেন না। অপরাধ বোধেও নুয়ে পড়েছেন অনেকটা। সারোয়ার শিকদারের ছোট বোন সেলিনা পারভিন বাড়িতে প্রবেশ করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। তার চিৎকার শুনে সারোয়ার শিকদার দ্রুত পায়ে বেরিয়ে এলেন রুম থেকে। রোকেয়া বেগমও রান্নাঘর থেকে ছুটে এলেন। সারোয়ার শিকদারের দুই ছেলে ড্রয়িং রুমে বসেছিল। ফুপুর হঠাৎ চিৎকার চেঁচামেচিতে দুজনেই হকচকিয়ে গেছে। সারোয়ার শিকদার বোনকে শান্ত করার চেষ্টা করতে বললেন, সেলিনা চুপ কর, এমন করতেছোস কেন? সেলিনা পারভিন ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কেন করতেছে বুঝতেছো না তুমি? ওই ডাকাতদের বাড়িতে আমার ভাতিজিরে কেন পাঠাইছো তুমি? ওরা কি করছিল ভুলে গেছো তুমি? ওদের জন্য আব্বা মারা গেছে। ওরা বাড়িতে আইসা তোমারে মেরে হাসপাতালে পাঠাইছিল। সব ভুলে গেলা কেমনে ভাই? তুই আগে শান্ত হ। এত চিৎকার চেঁচামেচি করলে অসুস্থ হয়ে পড়বি তো। তুমি কেন সাইয়ারে ওই বাড়িতে পাঠাইলে এটা আগে বলো। তোরা তো জানিসই আমার ব্যবসা ধস নেমেছে। তোদের কাছে তো গিয়েছিলাম, তোরা কেউ সাহায্য করেছিস আমাকে? জামশেদ ভাই টাকা না দিলে বাড়ি ব্যবসা সব হারিয়ে বউ বাচ্চা নিয়ে এখন রাস্তায় থাকা লাগতো আমার। টাকার জন্য তুমি তোমার মেয়েকে বিক্রি করে দিলে? বিক্রি করতে যাব কেন? সাইয়ারা যে জাওয়াদের স্ত্রী এটা তো ভুলে যাস না। স্ত্রী তো কি হয়েছে? তুমি তো তালাক করাতে চেয়েছিলাম, কিন্তু এখন আর চাই না। হুইল চেয়ারে ঘুরে বেড়ানো ওই পঙ্গুর কাছে সাইয়ারা ভালো থাকবে? সাইয়ারা ওদের সহ্যই করতে পারে না। ওদের সঙ্গে থাকবে কিভাবে এক ছাদের নিচে? তুই কি চাইছিস আমি সব হারিয়ে বউ বাচ্চা নিয়ে রাস্তায় থাকতাম? সোহান আর সায়ামের ভবিষ্যৎ কি হতো? রাস্তায় থেকে সাইয়ারাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম। এতটাও অভাবে পড়নি যে রাস্তায় থাকতে হবে। রাস্তায় থাকা ছাড়া তো কোনো রাস্তাও দেখছি না। যখন সাহায্য করিসনি এখন চিৎকার চেঁচামেচিও করিস না। ওরা আব্বার খুনি, এটা ভুলে যাচ্ছ তুমি। তুই এখন কি চাইছিস? বউ বাচ্চাদের খুন করে আমিও মরে যাই? আমি কম চেষ্টা করিনি। দিশা হারিয়ে এই পর্যন্ত এসে ঠেকেছি। আমার মেয়ের জন্য আমার চেয়ে তোর বেশি দরদ না নিশ্চয়ই। আমি জানি আমার মেয়ে কিভাবে ভালো থাকবে। সব ভেবেচিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আর চেঁচামেচি করিস না, একটু শান্তি দে আমাকে। রোকেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, রান্না হয়েছে, তরকারিটা বাকি আছে। বোনের দিকে তাকিয়ে বললেন, চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে গেছিস, গেস্ট রুমে গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নে বলে নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। রোকেয়া বেগম কোনো কথা না বলে রান্নাঘরের দিকে এগোলেন। আবার সেলিনা বেগম রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে রইলেন ড্রয়িং রুমেই।